সুইজারল্যান্ডের অনেক সুনাম আছে। সুইস চকলেট পৃথিবীর সেরা, ভারী শিল্পেও দেশটি অনেক এগিয়ে, ভালো ওষুধ বানায়, প্রাকৃতিক সৌন্দর্যও অতুলনীয়। দিলওয়ালা দুলহানিয়ে লে জায়েঙ্গেতে শাহরুখ কাজল তো সুইজারল্যান্ডকে প্রেমের রাজধানী বানিয়ে রেখেছে। এবার দেশটির একটু দুর্নাম করা যাক। দ্য ওয়ার্ল্ড ইজ নট এনাফ সিনেমা তো অনেকেই দেখেছেন। জেমস বন্ড এক দৃশ্যে বলছিলেন, সুইস ব্যাংকের ম্যানেজারকেই যদি বিশ্বাস না করি তাহলে এই দুনিয়ার আর কাকে বিশ্বাস করব। দ্য উলফ অফ ওয়াল স্ট্রিট সিনেমাতেও দেখবেন লিওনার্দো ডিক্যাপ্রিও সুইস ব্যাংকে অর্থ রাখলে কিভাবে গোপন থাকবে এ নিয়ে দীর্ঘ আলোচনা করছিলেন। আসলে বহু দশক ধরে গোপন অর্থ, কর ফাঁকি, স্বৈরশাসকের লুটের টাকা, যুদ্ধকালীন সম্পদ, দুর্নীতির আয় এসব লুকিয়ে রাখার সবচেয়ে আলোচিত জায়গার নাম সুইজারল্যান্ড। এখানকার ব্যাংকিং ব্যবস্থার সুখ্যাতি যেমন বিশ্বজোড়া, কুখ্যাতিও তেমনি। প্রাইম ব্যাংক, অর্থনীতি, অনর্থনীতিতে আজকের বিষয় সুইস ব্যাংক কি, কীভাবে তারা অর্থ গোপন রাখে আর কতটা তা জানতে পারি। সুইস ব্যাংক, গোপন অর্থ আর গোপনীয়তা, এই তিনটি বিষয় ৩০০ বছরের বেশি সময় ধরে অঙ্গাঙ্গিভাবে জড়িত। সপ্তদশ শতকের প্রথম ভাগে ইউরোপের অভিজাত শ্রেণীর সম্পদ রক্ষা করার লক্ষ্য থেকেই এই যাত্রা শুরু। ১৭১৩ সালে জেনেভার কর্তৃপক্ষ ব্যাংক গ্রাহকদের তথ্য গোপন রাখার নিয়ম চালু করে। এটিকেই সুইস ব্যাংকিং গোপনীয়তার শুরুর ভিত্তি হিসাবে ধরা হয়। বলে রাখি, তখন জেনেভা ছিল আলাদা স্বাধীন রাষ্ট্র। এর ১০০ বছর পরে জেনেভা আনুষ্ঠানিকভাবে সুইজারল্যান্ডে যুক্ত হয়। তখন ফ্রান্সের ব্যাংকগুলো ছিল মূলত প্রোটেস্ট্যান্টের দখলে, ফলে ক্যাথলিকরা সুইস ব্যাংকগুলোতে অর্থ রাখত। ১৭৮০ সালের দিকে সুইস ব্যাংকে রাখা অর্থ বিমার আওতায় আনা হয়। এতে গ্রাহকদের আস্থা আরও বাড়ে। ১৮১৫ সালে ভিয়েনা কংগ্রেস বসেছিল। নেপোলিয়নের কারণে ইউরোপের যে মানচিত্র ও ক্ষমতার ভারসাম্য বদলে গিয়েছিল তা নতুন করে ঠিক করাই ছিল এর উদ্দেশ্য। সেখানে ইউরোপের বড় শক্তিগুলো সিদ্ধান্ত নেয় যে সুইজারল্যান্ড মাঝখানে থাকলে ফ্রান্স, অস্ট্রিয়া ও জার্মান অঞ্চলের মধ্যে সরাসরি সংঘাতের ঝুঁকি কমবে। সুতরাং সুইজারল্যান্ড সবার মাঝখানে নিরপেক্ষ দেশ হিসেবে থাকুক। নিরপেক্ষ দেশ হওয়ায় সুইস ব্যাংকে অর্থপ্রবাহ আরও অনেক বেড়ে যায়। মূলত দুটি বিশ্বযুদ্ধই সুইস ব্যাংকের ব্যবসাকে রমরমা করে তুলেছিল। যুদ্ধ অনিশ্চয়তা তৈরি করে, অনিশ্চয়তা পুঁজিকে নিরাপদ আশ্রয় খুঁজতে বাধ্য করে। আবার যুদ্ধের অর্থ জোগাড় করতে ইউরোপের অনেক দেশ নতুন কর আরোপ করেছিল। এতে কর ফাঁকি দিতেই ধনী ব্যক্তিরা সুইস ব্যাংকে ভিড় বাড়াতে থাকেন। এর প্রতিক্রিয়ায় সুইজারল্যান্ড গোপনীয়তার আইন আরও কঠোর করে। যেমন ১৯৩৪ সালে সুইস ফেডারেল অ্যাসেম্বলি যে ব্যাংকিং আইন পাশ করে তার ৪৭ নম্বর ধারা অনুযায়ী গ্রাহকের তথ্য ফাঁস করা হচ্ছে ফৌজদারি অপরাধ। এর ফলে তথ্য ফাঁস করলে ৩ থেকে সর্বোচ্চ ৫ বছর পর্যন্ত জেল হতে পারে। সাংবাদিক বা হুইসেল ব্লোয়াররাও এই আইনের আওতায় পড়বেন। এ কারণেই আর্টিকেল 47 এখনও সুইস ব্যাংকিং গোপনীয়তার সবচেয়ে বিতর্কিত ধারা। এর ফলে অর্থ গোপন রাখতে সুইস ব্যাংকের কুখ্যাতি আরও দৃঢ় হয়। মজার ব্যাপার হচ্ছে ১৯৮৪ সালে এই আইন শিথিল করতে দেশটিতে গণভোট হয়েছিল। তাতে দেশটির নাগরিকেরাই এর বিপক্ষে ভোট দিয়েছিল। ২০২২ সালেও সুইস সংসদের একটি কমিটি আইনটি সংশোধনের প্রস্তাব প্রত্যাখ্যান করে, ফলে গোপনীয়তা বজায় থাকে। জার্মানিতে নাৎসি দল ও হিটলারের উত্থান এবং ইহুদি বিরোধী নীতি সুইস ব্যাংকের ব্যবসা আরও বাড়িয়ে দিয়েছিল। অনেক ইহুদি পরিবার নাৎসিদের হাত থেকে রক্ষার জন্য তাদের সম্পদ সুইস ব্যাংকে রেখেছিল। আবার একই সঙ্গে নাৎসি নেতারাও ইহুদিদের সম্পদ কেড়ে নিয়ে সুইস ব্যাংকে জমা রাখতেন। ৯০ দশকে যুক্তরাষ্ট্রে হলোকস্টে নিহত ইহুদি ও নাৎসি নির্যাতনের শিকার মানুষের হারানোর সম্পদ ফেরতের দাবিতে সুইস ব্যাংকগুলোর বিরুদ্ধে চাপ বাড়ে। এর মধ্যেই ১৯৯৭ সালে সুইস ব্যাংক ইউবিএসের নিরাপত্তা প্রহরী খ্রিস্টফ মেইলি ফাঁস করে দেন যে প্রমাণ মুছে ফেলতে ব্যাংকটি হলোকস্ট যুগের অনেক নথি ধ্বংস করে দিয়েছে।
শেষ পর্যন্ত 1998 সালে সুইস ব্যাংকগুলো হলোকাস্ট ভুক্তভোগী ও তাদের পরিবারের সঙ্গে $125 কোটি সমঝোতায় রাজি হয়। ক্রিস্টোফ মেইলি ওই সমঝোতা থেকে প্রায় $7.5 লাখ পেয়েছিলেন। এখন নিশ্চয়ই কৌতূহল হচ্ছে সুইস ব্যাংকে কীভাবে অর্থ রাখা যায়। তবে যদি কেউ মনে করেন এখানে হিসাব খোলা খুব সহজ, তা ভুল ধারণা। অর্থ পাচার বিরোধী আন্তর্জাতিক মানের কারণে সুইস ব্যাংকগুলো এখন আগের চেয়ে অনেক বেশি সতর্ক। সাধারণত যারা সুইস ব্যাংকে অর্থ রাখেন তারা কোনো সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান, আইনজীবী বা আন্তর্জাতিক কর পরামর্শকদের সহায়তা নেন। সুদ পেতে কিন্তু সুইস ব্যাংকে কেউ টাকা রাখে না, রাখে নিরাপত্তা ও গোপনীয়তার জন্য। বরং সেখানে বড় অঙ্কের টাকা রাখলে খরচই বেশি হয়। একটা সময় দেশটিতে ঋণাত্মক সুদহার ছিল, ফলে গ্রাহকদের উল্টো খরচ দিতে হতো। 2025 সালের জুন থেকে সেখানে সুদহার শূন্যে নামিয়ে আনা হয়। সিনেমায় দেখি না যে একটা কোড নম্বর ব্যবহার করে সুইস ব্যাংকে টাকা রাখা হয়? কোড নম্বর বা নম্বর অ্যাকাউন্ট ব্যবহার করে হিসাব রাখা যায়, এটি সত্য। প্রকৃত মালিকের পরিচয় কেবল ব্যাংকের অল্প কয়েকজন কর্মকর্তা দেখতে পারেন, তবে এই জন্য অনেক বড় অঙ্কের অর্থ রাখতে হয়। এই সুইস ব্যাংক প্রথম ধাক্কাটি খায় 2007 সালে। এটি বার্কেনফিল্ড ডিসক্লোজার নামে ইতিহাসে স্থান করে নিয়েছে। মার্কিন নাগরিক ব্র্যাডলি বার্কেনফিল্ড সুইস ব্যাংক ইউবিএসে সম্পদ ব্যবস্থাপক হিসেবে কাজ করতেন। 2001 সালে জেনেভায় চাকরি করার সময় তিনি ব্যাংকের কিছু অভ্যন্তরীণ নথি দেখেন। 2005 সালে তিনি চাকরি ছেড়ে দেন। 2007 সালে বার্কেনফিল্ড মার্কিন কর্তৃপক্ষকে জানান কিভাবে ধনী মার্কিন নাগরিকেরা সুইস ব্যাংকের মাধ্যমে কর ফাঁকি দিচ্ছেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে FBI তদন্ত শুরু করে। তদন্তে দেখা যায় ইউবিএসে হাজার হাজার মার্কিন নাগরিকের গোপন হিসাব রয়েছে এবং এর মাধ্যমে বিপুল কর ফাঁকি দেওয়া হয়েছে। তথ্য ফাঁস করেও বার্কেনফিল্ড কিন্তু নিজে রেহাই পাননি। এক মার্কিন ধনকুবেরকে কর ফাঁকিতে সহায়তার দায়ে তাঁরও 40 মাসের জেল হয়। 2012 সালে মুক্তি পাওয়ার পর হুইসেল ব্লোয়ার হিসেবে তিনি $10.4 লাখ পুরস্কার পান, যা সে সময়ে রেকর্ড পরিমাণ ছিল। এ ঘটনায় ইউবিএসকে $78 কোটি জরিমানা দিতে হয় এবং মার্কিন গ্রাহকদের তথ্য প্রকাশ করতে হয়। এখান থেকেই সুইস ব্যাংকিংয়ের গোপনীয়তার যুগের পতন শুরু। বারাক ওবামা ক্ষমতা আসার পর যুক্তরাষ্ট্র ফরেন অ্যাকাউন্ট ট্যাক্স কমপ্লায়েন্স অ্যাক্ট বা FATCA নামে একটি আইন পাশ করেন। আইনে বলা হয় বিশ্বের যে কোনো ব্যাংকে মার্কিন নাগরিকের হিসাব থাকলে তার তথ্য যুক্তরাষ্ট্রকে দিতে হবে, না দিলে যুক্তরাষ্ট্রে তারা ব্যবসা করতে পারবে না। বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতি ও ডলারের প্রভাবের কারণে সুইজারল্যান্ড সহ অনেক দেশ শেষ পর্যন্ত এই নিয়ম মেনে নেয়। এরপর উন্নত ও উদীয়মান অর্থনীতির দেশগুলোর সংগঠন OECD এবং বিশ্বের বড় অর্থনীতিগুলোর জোট G20 মিলে কমন রিপোর্টিং স্ট্যান্ডার্ড ও স্বয়ংক্রিয় তথ্য বিনিময় ব্যবস্থা চালু করে। এটি এমন একটি ব্যবস্থা যার মাধ্যমে একটি দেশের কর কর্তৃপক্ষ অন্য দেশের ব্যাংকে থাকা নিজেদের নাগরিকদের হিসেবের তথ্য জানতে পারে। ফলে বিদেশে টাকা লুকিয়ে রেখে কর ফাঁকি দেওয়া আগের তুলনায় অনেক কঠিন হয়ে যায়। সুইজারল্যান্ড এটি মেনে নিয়ে 2018 সাল থেকে তথ্য বিনিময় শুরু করে। বর্তমানে শতাধিক দেশ এই ব্যবস্থার সঙ্গে যুক্ত। এর ফলে সুইস ব্যাংকে অর্থ রাখলেই তা চিরদিন গোপন থাকবে, এই ধারণা ভেঙে গেছে। তবে এই ব্যবস্থা সব দেশের জন্য স্বয়ংক্রিয়ভাবে কাজ করে না। যেসব দেশ এই কাঠামোর সদস্য নয় বা প্রয়োজনীয় আইন, তথ্য নিরাপত্তা ও আর্থিক মান পূরণ করতে পারে না, তারা স্বয়ংক্রিয় তথ্য পাবে না। ভারত ও পাকিস্তান সহ শতাধিক দেশ এই ব্যবস্থায় যুক্ত। এই তালিকায় বাংলাদেশ নেই। তারপরেও সুইস ব্যাংকগুলো ভালো হয়ে গেছে তা বলা যাবে না। 2022 সালে আন্তর্জাতিক অনুসন্ধানী সাংবাদিকদের জোট অর্গানাইজড ক্রাইম অ্যান্ড কারাপশন রিপোর্টিং প্রজেক্ট বা OCCRP ক্রেডিট সুইসের হাজার হাজার অ্যাকাউন্টের তথ্য প্রকাশ করলে দেখা যায় যে দেশটি এখনও অনেক কিছু গোপন করছে। এই অনুসন্ধানের নাম দেওয়া হয় সুইস সিক্রেটস। অনুসন্ধানে দেখা যায় ক্রেডিট সুইস ব্যাংকে বহু বিতর্কিত রাজনীতিক, স্বৈরশাসক ঘনিষ্ঠ ব্যক্তি, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত, দুর্নীতিবাজ কর্মকর্তা এবং অপরাধের সঙ্গে জড়িতদের অ্যাকাউন্ট রয়েছে। এই ঘটনা সুইস ব্যাংকিংয়ের গোপনীয়তা ও জবাবদিহি নিয়ে নতুন করে বিতর্ক তৈরি করে।
এ সময় আরও দেখা যায় দেশটির অনেক সংবাদ মাধ্যম নিজে এই অনুসন্ধানে অংশ নিতে ভয় পাচ্ছে, কারণ সুইস ব্যাংকিং আইনের সেই আর্টিকেল 47 অনুযায়ী ব্যাংক গ্রাহকের গোপন তথ্য প্রকাশ করলে সাংবাদিকরাও শাস্তির মুখে পড়বেন। তাই প্রশ্ন ওঠে, ব্যাংক গ্রাহকের গোপনীয়তা বড় নাকি জনস্বার্থে সত্য প্রকাশের অধিকার বড়? 2023 সালে আরও বড় ঘটনা ঘটে। বিশ্বের অন্যতম ঐতিহ্যবাহী সেই সুইস ব্যাংক ক্রেডিট সুইস ধসে পড়ে। সরকার পরে আর এক ব্যাংক ইউবিএসকে বাধ্য করে ক্রেডিট সুইসকে অধিগ্রহণ করতে। এটি শুধু একটি ব্যাংকের পতন ছিল না, এটি ছিল সুইস ব্যাংকিং মডেলের উপর বৈশ্বিক আস্থার বড় পরীক্ষা। এই ঘটনার পর প্রশ্ন ওঠে, যে দেশ নিজেকে বিশ্বের সবচেয়ে নিরাপদ ব্যাংকিং কেন্দ্র বলে প্রচার করেছে, সেই দেশেরই একটি ঐতিহ্যবাহী ব্যাংক কীভাবে এমনভাবে ভেঙে পড়ল? সুইস ব্যাংকের গোপনীয়তা শেষ হয়েছে তা কিন্তু বলা যাবে না, তবে আগের মতো নেই। বরং বলা যায় এখন গোপনীয়তার অর্থ বদলে গেছে। গ্রাহকের ব্যক্তিগত আর্থিক তথ্য সাধারণ মানুষ, প্রতিদ্বন্দ্বী, সংবাদ মাধ্যম বা অননুমোদিত পক্ষের কাছে সহজে যাবে না, কিন্তু কর কর্তৃপক্ষ, আদালত, তদন্তকারী সংস্থা বা আন্তর্জাতিক চুক্তির আওতায় তথ্য বিনিময় সম্ভব। তবে আজকের বাস্তবতা হলো, সুইজারল্যান্ড এখনও গোপন অর্থের বড় গন্তব্য, কিন্তু একমাত্র বা শেষ গন্তব্য নয়। এখন গন্তব্য অনেক হয়ে গেছে। দুবাইয়ের রিয়েল এস্টেট, সিঙ্গাপুরের সম্পদ ব্যবস্থাপনা, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডের শেল কোম্পানি, কেম্যান দ্বীপপুঞ্জের ফান্ড, লুক্সেমবার্গের কাঠামো, পানামা বা অন্যান্য অফশোর জুরিসডিকশন, স্বর্ণ, আর্ট, বিলাসবহুল সম্পদ, ক্রিপ্টোকারেন্সি সব মিলিয়ে এখন গোপন অর্থের পথ অনেক অনেক বেশি। কয়েকদিন আগে সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক সুইস ন্যাশনাল ব্যাংক তাদের বার্ষিক প্রতিবেদন প্রকাশ করেছে। এক নজরে দেখে নিই 2004 সাল থেকে এখন পর্যন্ত সুইস ব্যাংকে বাংলাদেশি ব্যক্তি ও প্রতিষ্ঠানে রাখা অর্থের হিসাব। এই পরিসংখ্যানের গ্রাফ যদি দেখেন তাহলে মনে হবে যেন রোলার কোস্টারে চড়েছেন। 2004 সালে মাত্র 365 কোটি টাকা দিয়ে যাত্রা শুরু। এক দশক পরে তা কয়েক হাজার কোটি টাকায় পৌঁছে যায়। 2021 সালে অঙ্ক দাঁড়ায় 8,276 কোটি টাকা। তারপর যা ঘটেছে তা অবিশ্বাস্য। মাত্র 2 বছরে এই অর্থ কমে 270 কোটি টাকায় নেমে আসে। কিন্তু গল্প সেখানেই শেষ নয়। 2024 সালে আবার বড় উল্লম্ফন, আর 2025 সালে আরও বড় লাভ দিয়েছে। এ সময় সুইস ব্যাংকে বাংলাদেশিদের জমা অর্থের পরিমাণ 83 কোটি 41 লাখ সুইস ফ্রাঁ, যা বাংলাদেশের মুদ্রায় 12,678 কোটি টাকা। দেখা যাচ্ছে এক বছরে সুইজারল্যান্ডের ব্যাংকগুলোতে বাংলাদেশিদের জমা অর্থের পরিমাণ প্রায় 41% বেড়েছে। আসুন এবার বিশ্লেষণ করি। এর প্রথম ধাপ হচ্ছে 2004 সাল থেকে 2015 সাল পর্যন্ত। এর শিরোনাম বলা যায় ধীরে ধীরে উত্থান। যেমন 2004 সালে সুইস ব্যাংকে বাংলাদেশ সংশ্লিষ্ট অর্থ ছিল মাত্র 365 কোটি টাকা। এরপর এক দশকে এটি প্রায় 14 গুণ বেড়ে 2015 সালে 4,977 কোটি টাকায় পৌঁছে। এ সময়টিতে বাংলাদেশের অর্থনীতির আকারও দ্রুত বড় হয়েছে। বৈদেশিক বাণিজ্য, ব্যাংকিং, লেনদেন এবং আন্তর্জাতিক সম্পদ ব্যবস্থাপনা বেড়েছে। ফলে সুইস ব্যাংকে থাকা অর্থের বৃদ্ধি সবটাই অর্থের পাচারের কারণে হচ্ছে এমন বলা যাবে না। তবে একই সময় বাংলাদেশে কালো টাকা, দুর্নীতি ও বিদেশে সম্পদ সরানোর বিষয়টিও আলোচনায় আসে। এই সময়টিতে বাংলাদেশের অর্থনীতির আকারও দ্রুত বড় হয়েছে। বৈদেশিক বাণিজ্য, ব্যাংকিং, লেনদেন এবং আন্তর্জাতিক সম্পদ ব্যবস্থাপনা বেড়েছে। ফলে সুইস ব্যাংকে থাকা অর্থের বৃদ্ধি সবটাই অর্থ পাচারের কারণে হয়েছে এমনটা বলা যাবে না। তবে একই সময় বাংলাদেশে কালো টাকা, দুর্নীতি ও বিদেশে সম্পদ সরানোর বিষয়টিও আলোচনায় এসেছিল। দ্বিতীয় ধাপের সময়কাল হচ্ছে 2016 থেকে 2021। এর নাম দিচ্ছি স্থিতিশীল কিন্তু উচ্চ পর্যায়ে। এ সময় অর্থের পরিমাণ সাধারণত 4,000 থেকে 8,000 কোটি টাকার মধ্যে ওঠানামা করেছে। এর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হলো 2021 সাল। তখন সুইস ব্যাংকে বাংলাদেশ সংশ্লিষ্ট অর্থ 8,276 কোটি টাকায় পৌঁছায়, যা তখন পর্যন্ত সর্বোচ্চ রেকর্ড ছিল। ওই সময় বিশ্বজুড়ে কোভিড-19 মহামারীর প্রভাব চলছিল। অনিশ্চয়তার সময় নিরাপদ সম্পদ ও বিদেশি আর্থিক কেন্দ্রে অর্থ সরিয়ে রাখার প্রবণতা বিশ্বব্যাপী বেড়েছিল। তৃতীয় ধাপ হচ্ছে 2022 সাল থেকে 2023 সাল পর্যন্ত। এর নাম দিচ্ছি নাটকীয় পতন। এটাই সবচেয়ে রহস্যময় অংশ।
দেখা যাচ্ছে মাত্র 2 বছরে অঙ্কটি প্রায় 97% কমে যায়। প্রশ্ন হলো, টাকা কি হঠাৎ উধাও হয়ে গেল? সম্ভবত না। এখানে কয়েকটি সম্ভাব্য কারণ রয়েছে। যেমন সেই যে বলেছিলাম, কমন রিপোর্টিং স্ট্যান্ডার্ড ও স্বয়ংক্রিয় তথ্য বিনিময় ব্যবস্থা। এ সময় বিশ্বজুড়ে ব্যাংক হিসেবে তথ্য বিনিময় ব্যবস্থা শক্তিশালী হয়েছে, ফলে সরাসরি সুইস ব্যাংকে অর্থ রাখার আকর্ষণ কমেছে। তখন অর্থ সুইজারল্যান্ড থেকে অন্য আর্থিক কেন্দ্রে হয়তো চলে গেছে। চতুর্থ ধাপ হচ্ছে 2024 ও 25 সাল। এর নাম দিলাম বিস্ময়কর প্রত্যাবর্তন। মাত্র 2 বছরে প্রায় 47 গুণ বৃদ্ধি। এটি অত্যন্ত অস্বাভাবিক। এখন সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, এই বৃদ্ধি কি অর্থ পাচারের প্রমাণ? এই অর্থের প্রকৃত মালিক কারা? অর্থের উৎস কী এবং এর কতটা বৈধ ও কতটা অবৈধ? এখানে সবই কি ব্যক্তির অর্থ, নাকি বৈধ লেনদেনের জন্য রাখা প্রাতিষ্ঠানিক অর্থ? পক্ষে বিপক্ষে এই নিয়ে অনেক কথা বলতে পারি, কিন্তু সুনির্দিষ্ট তথ্য জানতে চাইলেই সুইস ব্যাংক থেকে স্বয়ংক্রিয়ভাবে এই তথ্য বাংলাদেশ পাবে না। কারণ বাংলাদেশ এখনও কমন রিপোর্টিং স্ট্যান্ডার্ড ও স্বয়ংক্রিয় তথ্য বিনিময় ব্যবস্থা কাঠামোর মধ্যে নেই। এই কাঠামোর মধ্যে ঢুকতে হলে বেশ কিছু শর্ত পূরণ বা ব্যবস্থা নিতে হয়। যেমন 1. শক্তিশালী কর প্রশাসন, 2. নির্ভরযোগ্য আর্থিক তথ্য ব্যবস্থা, 3. ব্যাংকিং খাতে আন্তর্জাতিক মান, 4. অর্থ পাচার বিরোধী কার্যকর কাঠামো এবং 5. তথ্যের গোপনীয়তা রক্ষার সক্ষমতা। বাংলাদেশের সংকট এখানেই। এখানে বারবার খেলাপি ঋণের সংজ্ঞা বদলানো হয়, বড় আর্থিক কেলেঙ্কারির বিচার হয় না, ব্যাংক খাতে রাজনৈতিক প্রভাব থাকে, আর কর প্রশাসনের তথ্য প্রযুক্তি সক্ষমতাও সীমিত। এসব ঠিক না হলে বাংলাদেশকে তারা ওই কাঠামোর মধ্যে ঢুকতেই দেবে না। বাংলাদেশে সুইস ব্যাংকের টাকা নিয়ে আলোচনা নতুন নয়। HM এরশাদের পতনের পর তার পাচার করা অর্থ উদ্ধার নিয়ে অনেক আলোচনা হয়েছিল। বলা হয়েছিল এরশাদের অর্থ সুইস ব্যাংকে রাখা ছিল। এজন্য ফায়ারফক্স নামের একটি মার্কিন প্রতিষ্ঠানকে নিয়োগ দিয়েছিল তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার, কিন্তু এর কোনো সুরাহা হয়নি। আপনাদের নিশ্চয়ই মনে আছে, সুইস ব্যাংকে অর্থ রাখা নিয়ে ব্যাপক আলোচনা হয়েছিল 2014 সালের দিকে। তখন সংসদেও বলা হয়েছিল সুইজারল্যান্ডের কাছে আমানতকারীদের তালিকা চাওয়া হয়েছে। এমনকি সব অর্থ ফেরত আনার প্রতিশ্রুতিও দিয়েছিল তৎকালীন আওয়ামী লীগ সরকার। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বা BFIEU 2013 সালে এগমন্ট গ্রুপের সদস্য হয়। এগমন্ট গ্রুপ হলো বিভিন্ন দেশের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের আন্তর্জাতিক ফোরাম, যারা মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন সংক্রান্ত তথ্য বিনিময় করে। কেবল এগমন্ট গ্রুপের সদস্য হলেই সব সমস্যার সমাধান হবে না। শুধু বক্তৃতা দিয়ে সুইস ব্যাংকের তথ্য পাওয়া সম্ভব নয়। এটা ঠিক যে সুইস ব্যাংকে রাখা অর্থকে সরলভাবে কালো টাকা বলা যাবে না, তবে আসলেই এই অর্থ কালো না সাদা তা জানতে হলে কমন রিপোর্টিং স্ট্যান্ডার্ড ও স্বয়ংক্রিয় তথ্য বিনিময় ব্যবস্থার মধ্যেও ঢুকতে হবে। প্রশ্ন হচ্ছে, এজন্য আমাদের কর প্রশাসন কি প্রস্তুত? আমাদের আর্থিক খাত কি আন্তর্জাতিক মান মেনে চলে? আমাদের অর্থ পাচার বিরোধী ব্যবস্থা কি কার্যকর? আমরা কি আদালতে টিকবে এমন প্রমাণ সংগ্রহ করতে পারবো? আমরা কি ব্যাংক, কর, কাস্টমস, ভূমি, কোম্পানি নিবন্ধন ও আর্থিক গোয়েন্দা তথ্য একসঙ্গে মিলিয়ে কাজ করতে পারবো? এসব থাকা দরকার কেবল সুইস ব্যাংকের তথ্য পেতে নয়, বরং পাচার হওয়া হাজার হাজার কোটি টাকা বিশ্বের বিভিন্ন জায়গা থেকে ফেরত আনতেও দরকার। এখন বড় প্রশ্ন হচ্ছে, এজন্য সরকারের সদিচ্ছা ও অঙ্গীকার কি আছে? যদি থাকে, তাহলে নতুন সরকার এই সদিচ্ছা কতদিন ধরে রাখতে পারবে? প্রাইম ব্যাংক অর্থনীতি অনর্থনীতি থেকে আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হচ্ছে।